ইরান লেবাননে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে ৬০০। অভিযান চালাতে মার্কিন বাহিনীকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। সড়ক মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। টিম যমুনার জার্নিতে ক্যামেরাবন্দি স্পটগুলো। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে কয়েক গুণ। অনেক সময় টাকা না দিলে ভয় দেখাই, ঠিক আছে, আমি লাঠি নিয়ে যদি আমি টানতে জায়গা ওইলে গেলা করে আপনি তো 1500 টাকা এনে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বাজারে যে খরচটা দেব এর থেকে চাঁদার পরিমাণ বেশি। বাঁচানো গেল না সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। সংসদের চিফ হুইপ সহ 7 হুইপ নিয়োগ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আদালতকে ব্যবহার করে গণভোট বাতিলের চক্রান্ত চলছে, অভিযোগ জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নে সব এমপিকে শপথ নেওয়ার আহ্বান এনসিপির। ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, মাঝখানে আরও 135টা অর্ডিন্যান্স রয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করি। বিভিন্ন লেয়ারে প্রতারণা করার জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানাবো এবং আদালতকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান জানাতে চাই। তেজগাঁও পলিটেকনিকের লতিফলে গভীর রাতে ছাত্রদল ছাত্র শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 10। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তল্লাশি। উন্নত বিশ্বের কৃষি খাতের আদলে তৈরি হবে কৃষক কার্ড, থাকবে উৎপাদন, বিপণন ও পরিবহনের সব তথ্য। সরাসরি আর্থিক প্রণোদনা ও সহায়তা পাবেন চাষি। সত্যিকার অর্থে এই কার্ড যেন যুগ যুগান্তর ধরে ফার্মার্স বেনিফিটেড হয়। বেশ বড় একটা টেকনিক্যাল টিম কাজ করছে। একটা কৃষকের যতটুকু ম্যাক্সিমাম ডাটা সম্ভব আমি ওই কার্ডে সংরক্ষণ করতে চাই। দর্শক শুভ সকাল, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। দুই দেশে প্রাণহানি বেড়ে ছাড়িয়েছে ৬০০। ইরানের রাজধানী তেহরানে আবারও হামলার শিকার রাষ্ট্রীয় গণমাধ্যম। একাধিক সামরিক স্থাপনাতেও হয়েছে অভিযান। লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চলছে তুমুল হামলা। প্রাণহানি দাঁড়িয়েছে 52-তে, আহত 1.5 শতাধিক। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তেহরানের হামলায় এ পর্যন্ত 6 মার্কিন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের দোহায়। মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করেও। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে 2টি ইরানি ড্রোন আঘাত হানে দূতাবাস ভবনে। এতে দূতাবাসের একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এর আগেই ভবনটি খালি করে ফেলা হয়েছিল, ফলে হতাহতের কোনো ঘটনা হয়নি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও 2টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 5 দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে ইরান। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত রোটা এবং মরণ ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। বলেন, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল এক বিবৃতিতে জানায়, ইরানি জনগণের গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকারের পক্ষে স্পেন। ইরানে হামলা শুরুর পর রোটা ও মরণ ঘাঁটি থেকে 15টি যুদ্ধ বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ঘনিষ্ঠ মিত্রর হত্যাকাণ্ডের পরও কি নীরব থাকবে চীন, রাশিয়া, নাকি ইরানের হয়ে জড়াবে যুদ্ধে? আরও একবার বৈশ্বিক রাজনীতি সরব এই প্রশ্নে। এর আগেও তেহরানের বিরুদ্ধে চালানো মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময় নীরব ভূমিকায় ছিল মস্কো, বেইজিং।
এবারও দায়সারা বিবৃতি আর নিন্দাতেই ক্ষান্ত সদ্য প্রয়াত আয়াতুল্লাহ খামেনির দুই বন্ধু ভাজন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। প্রশ্নের মুখে ইরানের পুরনো বন্ধুত্ব। বৈশ্বিক অঙ্গনে নিঃসঙ্গ ইরানের একমাত্র সহযোদ্ধা ছিল চীন রাশিয়া। মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার বেড়াজালে জর্জরিত তেহরানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান মস্কো বেইজিংয়ের। তেলের সিংহভাগ চীনের কাছে বিক্রি করে যেমন অর্থনৈতিক চাকা সচল রেখেছিল খামেনি প্রশাসন, তেমনি ক্রেমলিনের কাছ থেকে মিলেছিল সামরিক সহায়তাও। কিন্তু ইরানের ঘোর বিপদে বরাবরই নিশ্চুপ দেখা গেছে এই দুই মিত্রকে। গাজায় আগ্রাসনকে ঘিরে ইসরায়েলের সাথে 2 দফা যুদ্ধ কিংবা গেল বছরের 12 দিনের সংঘাত, মৌখিক নিন্দা ও প্রতিবাদ ছাড়া কিছুই মেলেনি চীন রাশিয়ার তরফ থেকে। সবশেষ সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও চুপ মস্কো বেইজিং, কাজ সেরেছে দায়সারা বিবৃতি দিয়ে। ইরানের বিরুদ্ধে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের ফল সমগ্র মধ্যপ্রাচ্যে সংঘর্ষের বিস্তার। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটা স্পষ্ট, একটি সার্বভৌম রাষ্ট্রের মূল নেতৃত্বকে হত্যার মধ্য দিয়ে ওয়াশিংটন এবং তেল আবিব মধ্যপ্রাচ্যে ভাঙন সৃষ্টি করছে। যদিও কাগজে কলমে ইরানের পক্ষে সেনা পাঠানো কিংবা সামরিক সহায়তার সম্ভাবনা একেবারেই কম চীন রাশিয়ার জন্য, কেননা আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেও সরাসরি কোনো কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী নয় বেইজিং। অন্যদিকে ইউক্রেনে যুদ্ধরত থাকায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে জড়াতে চায় না মস্কো। ইরানে মার্কিন ইসরায়েল হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। চীন গভীরভাবে উদ্বিগ্ন। যুদ্ধের বিস্তার এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও প্রভাবিত করেছে। বল প্রয়োগ করে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের দৃঢ় বিরোধিতা করে বেইজিং। নিরাপত্তা সূত্রগুলোর দাবি, ভবিষ্যতে একাই লড়তে হবে ইরানকে। চীন কিংবা রাশিয়ার পক্ষে সরাসরি পদক্ষেপ আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। অনিক রহমান, যমুনা নিউজ। উত্তরবঙ্গ থেকে 35 থেকে 37 টাকার বেগুন আর শশা কি করে ঢাকার বাজারে হয়ে যায় 100 টাকা কেজি? হাটে, বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্য কি কমেছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না? কতটা পড়ে? সবজির ট্রাকে চড়ে বগুড়ার মহাস্থান হাট থেকে পুরো পথ দেখে এসেছেন সহকর্মী আখলাকুস সাফা ও নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন গোলাম মোস্তফা রুবেল। বগুড়ার মহাস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। 300 বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় দর। ধরনভেদে 1 মণ বেগুন বিক্রি হচ্ছে 14 থেকে 1500 টাকায়, মানে প্রতি কেজি 35 থেকে 37 টাকা। শশার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। এগুলো 23 ফেব্রুয়ারি সকাল 7টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? 1300। এখন বেচতেছেন কত? 1600 বিক্রি করলাম। তাহলে কেজি কত পড়ে? 37 টাকা আটে না। এদিন আলু বিক্রি হচ্ছিল 5 টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি 80 টাকা। 80 পৌঁছাই, আর জায়গায় কিনা আপনার কাছারিতে কিনা আছে আপনার 90 টাকা কেজি। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে 20 টাকা। আচ্ছা, আপনি এখানে যে স্লিপটা দেন, এই স্লিপটাতে কি লেখা? এটা হচ্ছে হাটের আপনার তোলে। আপনার স্লিপটা একটু দেখি না। আপনার স্লিপ তো দেখান যাবে না, একটু দেখান না। ব্যাপারী কাছ থেকে দেখেন, আমরা দেখালে সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যাই নাই, আপনি দেখে কি হবে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে, ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরও 5 টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? 400, 120, 180, এটা কত? 90, 140, ওদিকে আবার 400, 180, 100। তা আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। আমি যে বাজারে যে খরচটা দেব, এর থেকে চাঁদার পরিমাণ বেশি। বাজারে ধরেন মাল নামালাম 500 টাকাতে, মাল নাম লেবার বকশিস 300 আরও আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় চাঁদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? চাঁদা আদায় হচ্ছে কিনা তাও নিশ্চিত করছেন কয়েকজন। পিছনে খাজনার স্লিপ পিছনে দিতে হাতে দেন স্লিপ আছে না, স্লিপ থাকলে যাইতেই দিবেন। খাজনার নামে এই চাঁদা থেকে বাঁচতে কেউ কেউ সরাসরি মাঠ থেকে কৃষিপণ্য ট্রাকে তোলেন। তাতে রক্ষা নেই, এখানেও হাজির চাঁদা আদায়কারীরা। যারা নিচ্ছেন তো আপনি হাট, জি,
তাহলে আপনি এইখান থেকে কেমন ওঠেন? এটা আমার মানে এরিয়ার ভেতর পড়ে, মানে আপনি যে হাটের একটা এরিয়া আছে, তো এইটা তো হাট না, হাট না, হাট থেকে তো এটা কিন্তু খালি এটা এখানে না, কত হবে? 10 কিলো দূর হবে না হাট থেকে? ইজারাদার তাহিরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ফোনে কথা হয় তার সাথে, চাঁদার বিষয়টি অস্বীকার করেন তিনি। কোথায় সেটা? আমাদের লোকজন কোনো খাজনা আদায় করে না বাইরে। কিন্তু আপনার লোক ওইখানে যে আপনার স্লিপ দিয়ে নিচ্ছে, টাকা নিচ্ছে, তাহলে এমনও হতে পারে যে ওরা হচ্ছে যে আমার নামে করতে পারে। পথে পথে আরো কত কি ঘটতে পারে সচক্ষে দেখতে সবজি বোঝাই ট্রাকে টিম যমুনা। অবশ্য ছদ্মবেশ নিতে হলো চালকের পরামর্শে। সিরাজগঞ্জ হয়ে আব্দুল কাশেমের পণ্য বোঝাই ট্রাক যাবে রাজধানীর কারওয়ান বাজারে। বেগুন, শশা, কাঁচামরিচ সহ পেছনে বোঝাই হয়েছে 10 টনের মতো কাঁচামাল। চালক কাশেম জানাচ্ছিলেন, পথে পথে হুট করে দাঁড় করানো হয় ট্রাক, একটি স্লিপ ধরিয়ে দিয়ে নেওয়া হয় টাকা। সিরাজগঞ্জ শহরে এবং এখানে আমাদের বগুড়া কাহালুতে আছে এবং যাত্রাবাড়ি মেন শহরে। কত টাকা করে নেয়? ওখানে 350 টাকা নেয়। 350 টাকা। এটা কি ট্রাকের সাইজ বুঝে নাকি হচ্ছে সবার থেকে? না, সবার একই। শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সারা দেশে সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠন আছে 932টি। তাদের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে তোলার চাঁদা। জানা গেছে এক একজন ট্রাক চালককে প্রতি ট্রিপেই চাঁদা গুনতে হয় 1000 টাকার মতো। সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে, সিরাজগঞ্জে ঢুকতে আর 25 কিলোমিটার। হঠাৎ সামনে দেখা যায় ট্রাক আটকে টাকা নেওয়ার দৃশ্য। দ্রুত এগিয়ে যাই আমরা। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য। লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখাই, ঠিক আছে? আমি লাঠি নিয়ে যদি আমি টানতে জায়গা হইলে গেলা জোর করে টাকা নিলে ওটা চাঁদা হবে না? না না, জোর করে নিচ্ছি না তো ভাই। তো যে লাঠি হাতে, আপনি লাঠি আপনাদের যে গাড়ি অনেক। কই আপনার লাঠিটা কই? লাঠিটা ফালা দিছেন? না না না, এই যে লাঠি। আপনি এই কাজটা কত বছর ধরে করেন? আমি আজকেই প্রথম। হ্যাঁ, কিন্তু সকাল থেকেই তোলে আপনি ধরেন বদলি করি। না 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 না, হ্যাঁ ভাই। ও আপনি নিজেও আসল লোক না? না না না, আমি আসলে আপনি আরেকজনের প্রক্সি? হ্যাঁ, মাঝে মধ্যেই। ওই পথ ঘুরে আরেক বাজারের পথে আমরা। ক্যামেরা দেখলে সটকে পড়েন তারা, তাই আড়াল থেকে অনুসরণ। জিজ্ঞেস করে দেন আমার সাথে কোনো খারাপ রাপ পাইছে নাকি। আমি অন্য আপনি টাকা নিতেছেন, এটাই তো খারাপ ব্যবহার। এই টাকাটার তো কোনো কাজ নাই। মালিক আছে, ঠিক আছে। তো ওনারা কেন রাস্তা দিয়ে যাবে আর আপনাদেরকে চাঁদা দিবে? আপনার রাস্তার উপরে তো কোনো চাঁদা নাই। ঠিক আছে, কোনো পুরসভার চাঁদা রাস্তার উপরে? ঠিক আছে স্যার। চাঁদা আদায় হচ্ছে এমনভাবে, চুপচাপ দিয়ে দিলে সমঝোতা, আর না দিতে চাইলেই লাঠির বাড়ি। এই চাঁদাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন জেলা প্রশাসক? না, এখানে কোনো সমঝোতার কোনো নেই। আমাদের কাছে এই ধরনের কোনো কেউ কিছু বলেও নাই, আর আমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের কথা হলো চাঁদাবাজি হলেই সেটা বন্ধ, কোনো সমঝোতা বলে কিছু নেই। মানে এক কথায় আমরা চাঁদাবাজি পাচ্ছি, যেগুলো আমরা চাঁদাবাজি পাচ্ছি, অর্থাৎ তাদেরকে কোনো মানে যারা এই টাকাটা রাস্তার বিভিন্ন জায়গায় কালেকশন করছে, তারা এটা চাঁদাবাজি করছে। মালিক সমিতি বা শ্রমিক ফেডারেশনের নামে যত চাঁদা, তা নাকি শ্রমিকদের বৃহৎ স্বার্থে খরচ করা হয়। রাতে খাবারের জন্য ট্রাক স্ট্যান্ডে দাঁড়ানো কয়েকজন চালকের কাছে জানতে চাই, এই পর্যন্ত কজন শ্রমিক পেয়েছেন সহায়তা? জি না, এখন পর্যন্ত পায় না কেউ। আপনারাও পান নাই? পাই নাই। আপনাদের পরিচিত কেউ পাইছে? না। এটা বলে যায় আছে হেগো অফিসে যারা উড়ায়, অফিসে দুই একজন অফিশিয়াল ভাবে দুই একজন পাইলে পাইতার, কিন্তু শ্রমিক আমরা যারা দেই আমার খবর হারালো আর কোনো ইয়ে নেই। সিরাজগঞ্জ থেকে এবার ঢাকার পথে। গাজীপুর পার হতেই ব্রিজের দোহাই দিয়ে নেওয়া হচ্ছে ট্রাক প্রতি 200 টাকা। সড়ক ও জনপদের টোল নামে ম্যানুয়ালি এ চাঁদা নেওয়া হয় এক এক সময় এক এক স্পট থেকে। রাত 3টার মতো বেজে যায় কারওয়ান বাজারে পৌঁছাতে। কাশেমের ট্রাক থেকে মালামাল নামানো হলো, ভোর রাতের মধ্যে চলে গেল পাইকারি আড়ত হয়ে খুচরায়। পাইকারি আড়তে আসার পর নগরবাসীর জন্য পণ্যের দর ঠিক করেন আড়তদাররা। ফ্রেশটা 100 টাকার নিচে কোনো বেগুন নেই। বগুড়ার মহাস্থান হাট থেকে আসা এই বেগুন আর শশা, যেটি ছিল 37.5 টাকা কেজি, এটি ঢাকার কারওয়ান বাজারের খুচরা পর্যায়ে এসে দাম হয়ে যাচ্ছে 100 টাকা। বিস্তর একটা ফারাক। এখন কথা হচ্ছে, চাঁদাবাজি বা সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকাকে যেভাবেই ডিফাইন করা হোক না কেন, পণ্যের দামে এগুলোর প্রভাব পড়ছে, আর এগুলো চলছে হাটে, বাজারে, মহাসড়কে এবং আড়ত পর্যায়েও। নতুন সরকারকে পণ্যের দাম কমাতে গেলে ওই সমঝোতার যে চাঁদা, সেখানে যেমন নজর দিতে হবে, তেমনি আপন পর বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা সবাই এর সঙ্গে জড়িত। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরে শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সেদিন রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা করেন শিশুটির মা। দর্শক, ঘটনার আরও খবর আছে আমার সহকর্মী শহীদুল সুমনের কাছে, তার সঙ্গে কথা বলতে চাই। সুমন, আপনি তো হাসপাতালের সামনে রয়েছেন। গতকালই চিকিৎসকরা বেশ আশাবাদী ছিলেন শিশুটিকে বাঁচানোর ব্যাপারে। অবস্থার অবনতি আসলে কখন নাগাদ হলো এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কি জানা গেল কিনা? শিশুটিকে আসলে 2 দফায় অস্ত্রোপচার করা হয়েছিল এবং গতকাল দুপুরও কিন্তু আসলে দ্বিতীয় যেই অপারেশন সেটি আসলে সম্পন্ন হয়েছিল। তারপরেই তাকে আসলে বেডে দিয়েছিল চিকিৎসকরা এবং সেখানে যখন তার অবস্থার অবনতি হয় তখনই তাকে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুহূর্তে আসলে আমরা আইসিইউর সামনে রয়েছি। তার যারা স্বজনরা রয়েছেন তারা পাশে পাঁচলাই থানায় গিয়েছে এবং সেখান থেকে তারা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই যে আনুষ্ঠানিকতা রয়েছে হাসপাতালের সেটি আসলে সম্পন্ন করবেন। আপনি জানেন সীতাকুণ্ড থানায় কিন্তু ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলেছিলাম। তারা আসলে বলেছেন যে যেহেতু গলায় ধারালো ছুরির বেশ গভীর ক্ষত ছিল, সেক্ষেত্রে কিন্তু তারা 2 দফায় তাদের যে চিকিৎসা কার্যক্রম অপারেশন সেটি তারা সম্পন্ন করেছিলেন। তারাও বেশ আশাবাদী ছিলেন যেহেতু শিশুটি শ্বাস প্রশ্বাস তার কিছুটা স্বাভাবিক ছিল, সেক্ষেত্রে কিন্তু আসলে চিকিৎসকরা ধারণা করেছিল আসলে তিনি সুস্থ হবেন। অবশ্য শেষ পর্যন্ত আসলে গত রাতেই অর্থাৎ আজ ভোর রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং গত রাতেই তাকে অবস্থার অবনতি হওয়া এখানে নিয়ে এসেছিল। অনেকেই ধারণা করছে, যারা স্থানীয়রা যারা উদ্ধার করেছিলেন তারা আসলে বলছেন যে শিশুটি আসলে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। তবে এই বিষয়টি এখনো পর্যন্ত যেহেতু পরীক্ষা নিরীক্ষার বিষয়, এখনো পর্যন্ত সেটি যেই তাকে গতকালকেই ওসিসিতে নেওয়া হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তার শারীরিক পরীক্ষা হয়েছে। সেই তদন্ত রিপোর্ট আসলে পাওয়ার পরেই এখানকার যারা চিকিৎসকরা কিংবা তারা যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন আসলে তিনি পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল কিনা। আমরা যতটুকু জানি তার গ্রামের বাড়ির বেশ কিছুটা দূরেই সীতাকুণ্ডের যে ইকো পার্কে রয়েছে সেখানে আসলে শিশু থেকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল রাতে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং আজকে ভোর রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা আবারও তার আপডেট জানবো সুমন, আপনার কাছ থেকে ধন্যবাদ। বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বৎসরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি
আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ করা হয়েছে বরগুনা 2 আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে। 2 মার্চ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্যই জানানো হয়। একই দিন পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে 6 জনকে। তারা হলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জি.কে. গৌস, খুলনা 3 আসনের এমপি রকিবুল ইসলাম, শরীয়তপুর 3-এর সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর 2-এর এমপি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজ। আদালত নয়, জুলাই সনদের সিদ্ধান্ত সংসদে হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ব্যারিস্টার শিশির মনির। বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনো সিদ্ধান্ত হলে সেটা বুমেরাং হবে। আর দলটির মুখপাত্র বলেন, আদালতের রায়ের পর বিরোধী রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত জানাবে। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সরকার গণভোট নিয়ে জনগণ আদালতকে মুখোমুখি দাঁড় করিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। সোমবার রাতে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের ও দলের নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। এ সময় দলের মুখপাত্র বলেন, আদালতকে ব্যবহার করে গণভোট বাতিলের চক্রান্ত হচ্ছে। দলের নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির বলেন, গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচন সহ 5 আগস্টের পরের সব সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়বে। আদালতের রায় দেখার পরে আমাদের রাজনৈতিক দল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সংসদীয় দলের কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো। ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, মাঝখানে আরও 135টা অর্ডিন্যান্স রয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করেই আবার আমরা ঘুরে 5 আগস্টের আমরা আদালতে এই কথা বলেছি, যদি তাই বলতে চান তাহলে সব বাদ দেন। লেট আস গো ব্যাক বিফোর 5th অগস্ট। একই ইস্যুতে রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সংবাদ সম্মেলন করে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকার জনগণ ও আদালতকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের জনগণের সাথে প্রতারণা, বিভিন্ন লেয়ারে প্রতারণা করার জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানাবো এবং আদালতকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান জানাতে চাই। সরকারি দলের সংসদ সদস্য যারা আছেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন এবং যে এই শপথটা যদি আপনারা না নেন তাহলে যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেই আদেশের লঙ্ঘন হয়। জুলাই সনদ বাস্তবায়নে সব সংসদ সদস্যকে দ্রুত সংবিধান সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনাও ঘটে। সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যায় কলেজ প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে তল্লাশি চালায় পুলিশ। পরবর্তীতে ছাত্রদের অভিযোগের ভিত্তিতে হল থেকে বহিরাগতদের বের করে দুপক্ষের সাথে সমঝোতা করার কথা জানায় পুলিশ। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি। ঘটনার সূত্রপাত যতটুকু জেনেছি হল সুপারের কাছ থেকে এবং ছাত্রদের কাছ থেকে, যে এখানে যে ওই একটা ছেলে বাইরে বসা ছিল শিবিরের, সে শিবির করত, তখন নাকি ছাত্রদল আবার 3-4টা ছেলে আসছে, তাকে এখানে বসছে কেন এটা সেটা এই নিয়ে হলের বিষয় নিয়ে যে তুই এখানে কেন, এই সমস্ত বিষয় নিয়ে একজন আরেকজনের উপরে চড়াও। পরবর্তীতে তারা অন্যান্য ছাত্র যারা আছে একে অপরকে দাওয়া দেয়। তারা পরে জানতে পারলাম যে রুমে মারামারির একটা ঘটনা ঘটছে।
দেশের বেশিরভাগ আবাদি জমি এখন চাষ হয় সারা বছর। ধান, গম, রবি শস্যের পাশাপাশি শীত বা গ্রীষ্মকালীন শাকসবজিতে কৃষকের ব্যস্ততা সব ঋতুতে। তবে উৎপাদনের সকল তথ্য একীভূত না থাকায় বাজারে পৌঁছে না সুফল। আবার মধ্যস্বত্বভোগীর দৌরাত্মে কৃষকের জন্য সরকারি সহায়তাও হচ্ছে বেহাত। এসব সমস্যার সমাধান ও আধুনিক কৃষি যুগের সূচনা করতে সরকারের স্মার্ট কৃষক কার্ড প্রকল্প। কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্প সফট করতে নানা দিক নিয়ে কাজ করছে টেকনিক্যাল টিম। বাংলাদেশের কৃষিতে এক নীরব বিপ্লব ঘটে গেছে গত কয়েক দশকে। রবি মৌসুম শেষ হলেও কমেনি কৃষকের ব্যস্ততা। গম কাটা শুরু হয়েছে পরিণত ভুট্টাও। ইরিডে চারা মাঠে বুনে গ্রীষ্মকালীন শাকসবজির প্রস্তুতি কৃষকের। এমন কর্মযোগ্য সত্ত্বেও কৃষি লাভজনক নয় এমন কথা শোনা যায় হরহামেশাই। এই অবস্থা থেকে উত্তরণে কৃষি কার্ড দিতে যাচ্ছে সরকার। বছরে 2 থেকে 3টা ফসল আসে একটা জমিতে, 50 থেকে 40 হাজার টাকা বাংলি আসে। তাহলে ওই জমিতে চাষ করায় মনে করেন আমাদের বাজেট নাই বা টাকা নাই, ঋণ নেই, কোনো কিছু কথা নেই আর কি। মনে করেন যে 50,000 টাকা নিলে বছরে 15,000 টাকা সুদ চলে যায়। যেমন আসে যেমন 10 কেজি আইলাম, পাইলাম আমরা 5 কেজি, আর বাপ ধরে সব খাই এলো। আমরা কোথাও পাই না। এদিকে আর তোমার সার পাইছে, বিষ পাইছে, আমরা তো পাইনি। না, আমাদের আশাবাদ নাই আমরা যে কৃষি কার্ডটা পাবো, এটা আমাদের আশাবাদে আসেও না এবং কল্পনা করাও যায় না। কারণ সরকার তো অনেকবারই দেখছি এটা হয় নাই। কোনো কাউন্সিলে কোনো কর্মী থেকে কোনো নেতা ফেতা যদি পায় তাহলে এটা সমস্যা দাঁড়ায় যাইব। মানে কোনো নেতা কর্মী গেলে বাদে সেই জিনিস জনগণ পায় না। দেশে আবাদযোগ্য জমি 88 লক্ষ হেক্টরের বেশি, যার 2/3 2 বা 3 ফসলি। দেশের 45 ভাগ মানুষই কৃষি উৎপাদন, পরিবহন বা বিপণনে জড়িত। এরপরও বাজার নিয়ন্ত্রণে বাধা এই বিপুল শ্রম ও উৎপাদনের সরকারি হিসেবের গড়মিল। সে ভাবনা থেকে ডিজিটাল কৃষি তথ্য ভাণ্ডার তৈরি ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি কৃষক কার্ড। কৃষক স্মার্ট কার্ডে লিপিবদ্ধ হবে কৃষকের নাম, পরিচয়, জমির পরিমাণ, আবাদের ধরন ইত্যাদি, যা থেকে উপযুক্ত সহযোগিতা ও আর্থিক প্রণোদনা সরাসরি পৌঁছে দেওয়া হবে কৃষকের হাতে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের তদারকি করবেন প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী জানিয়েছেন, উন্নত বিশ্বের আধুনিক কৃষি খাতের আদলেই হবে কৃষক কার্ড। এ নিয়ে কাজ করছে টেকনিক্যাল টিম। কয়েকটি উপজেলা দিয়ে শুরু হবে পাইলট প্রোগ্রাম। জাস্ট কার্ড দিয়ে নির্বাচনের কমিটমেন্ট থামতে চাই না। সত্যিকার অর্থে এই কার্ড যেন যুগান্তর ধরে ফার্মার্স বেনিফিটেড হয়। বেশ বড় একটা টেকনিক্যাল টিম কাজ করছে। একটা কৃষকের যতটুকু ম্যাক্সিমাম ডাটা সম্ভব আমি ওই কার্ডে সংরক্ষণ করতে চাই। ফার্মারের প্রাইস কন্ট্রোল, উৎপাদন, মার্কেট চাহিদা সবকিছু আমরা তখন অনেকটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গঠন ও বাজার মূল্য নিয়ন্ত্রণে কৃষক কার্ডের উদ্যোগ কার্যকর হবে আশা সরকারের। তানজিম শাফিন, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার জন্য বাস ও রেলপথের টিকিট বিক্রি। রেলপথের সব টিকিট বিক্রি হবে অনলাইনে। এ নিয়ে আমরা আরও তথ্য জানবো। রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনাল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। কাউন্টারগুলোতে কি টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে কিনা, কোনো ভিড় দেখছেন কিনা যাত্রীদের, একটু জানাবেন আমাদের। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন সকাল থেকে বাস কাউন্টারগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে কল্যাণপুরের একটি কাউন্টারে দাঁড়িয়ে আছে। এখানে দেখছেন যে আমার পিছনে দীর্ঘ সারি রয়েছে। এরা সকলেই মূলত আসন্ন ঈদ উল ফিতরে বাড়ির উদ্দেশ্যে যাবার অগ্রিম টিকিট সংগ্রহ করতে এসেছেন এই কাউন্টারে। এর মধ্যে মূলত উত্তরের যেই জেলাগুলো রয়েছে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী, নাটোর, এসব এলাকার যারা রয়েছেন ঘরমুখ মানুষ, তারা এসেছেন আজকে অগ্রিম টিকিটের জন্য। আমরা কাউন্টারগুলোতে যখন কথা বলেছি সেখানে আমরা যেটি দেখেছি যে সবচেয়ে বেশি চাপ রয়েছে 18 তারিখের টিকিটের। অর্থাৎ যেহেতু 19 মার্চ থেকেই আনুষ্ঠানিক ঈদের ছুটি শুরু হচ্ছে, তাই 18 তারিখ অনেকেই শেষ কর্মদিবস শেষে বাড়ি ফেরার জন্য যত দ্রুত সম্ভব তারা আসলে ফিরতে চান, একদিনও সময় নিতে চান না। সে কারণেই 18 তারিখ সন্ধ্যা বা বিকেল নাগাদ থেকে যে টিকিটগুলো রয়েছে সেগুলো বেশ আগে ভাগে নিচ্ছেন যারা যাত্রীরা এসেছেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই যে আজকেই প্রথম দিন এবং আজকেই টিকিট নিতে এসেছেন। জি, আজকে নিয়ে আসছেন। কোথায় যাবেন এবং আগে কেন আসা? রংপুর যাব, আর আমার অফিস আগে ছুটি হচ্ছে, এজন্য আগে যাওয়া। 16 তারিখে রাতে যেতে চাচ্ছি। আপনি কবে যাবেন, কোথায় যাচ্ছেন? আমি রংপুর যাব 18 তারিখে।
18 তারিখ রাত্রের একটা টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছি, এখন দেখা যাক বাকিটা আল্লাহর উপরে। বেশ আগে ভাগে চলে এসেছেন? জি জি, না আমার ওয়াইফকে আজকে বাসায় রাখার জন্য আজকে গাড়িতে তুলে দেওয়ার জন্য এখানে আসছে আর কি। জি, শুনছিলেন যে যেহেতু 19 তারিখ থেকে ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হচ্ছে, তাই সেই সময়টা অর্থাৎ 18 তারিখ একেবারে শেষ দিকের যে টিকিটগুলো সেগুলোর চাহিদা সবচেয়ে বেশি এবং কাউন্টারগুলোতে সেই টিকিট সংগ্রহ হয়ে আসলে যাত্রীরা বেশি এসেছেন। তো এখনো পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রির এই খবর ছিল আমার কাছে। শুনছিলাম শাফিন, আপনাকে অনেক ধন্যবাদ। উত্তরার দিয়াবাড়ি এলাকায় নিজ বাসায় খুন হয়েছেন রিজিনা মমতাজ নামে এক নারী। রোববার রাত 8:30টার দিকে ই ব্লকের 15 নম্বর রোডে এই ঘটনা ঘটে। পরিবার বলছে রাত 8:45টার দিকে বাসায় ঢুকে রিজিনাকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পান তারা। ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাসার ভাড়াটিয়া ব্যবসায়ী নূরে আলম ও নিরাপত্তারক্ষী মিজানকে সন্দেহ করছেন নিহতের স্বজনরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে তুরাগ থানা পুলিশ। বাসার প্রবেশদ্বারের সিসি ক্যামেরার অপরিচিত 2 জন ব্যক্তিকে প্রবেশ করতে দেখা যায়। তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও নিহতের স্বজনরা। সিকিউরিটি গার্ডের ওয়াইফ কোনো একটা খাবার দেওয়ার জন্য এসে কলিং বেল চাপছিলেন, তিনি কোনো রেসপন্স পাচ্ছিলেন না পেয়ে তার হাজব্যান্ড সিকিউরিটি গার্ড তাকে সে মসজিদে পাঠিয়ে আব্বাকে জরুরিভাবে ডেকে আনেন। আব্বা তারাবির নামাজ ছেড়ে দিয়ে চলে আসেন, এসে দরজা খুলেছেন বাইরে থেকে। এটা সাধারণত কেউ ভিতর থেকে বের হয়ে যদি দরজাটা টেনে দেয় লক হয়ে যায়, বাইরে থেকে আর কেউ চাবি ছাড়া খুলতে পারেন না। তো আব্বা এসেই এটা খুলেছেন, দরজা খুলেই দেখতে পেয়েছেন যে হাত পা বাঁধা অবস্থায় উপুড় হয়ে আমার মা দরজার পাশেই পড়ে আছেন। কিশোর গ্যাংয়ের দৌরাত্মে আতঙ্কে দিন কাটছে হবিগঞ্জবাসীর। দিনে দুপুরে দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে বেড়ায় গ্যাংয়ের সদস্যরা, এমনকি নিজেরাই মহড়ার ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে জেলায় দিন দিন চুরি ডাকাতির ঘটনাও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় জেলাবাসী। নাটক সিনেমার শুটিং নয়, হবিগঞ্জ শহরের রাজনগরে প্রকাশ্যেই দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেরাই ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা নতুন নয়, প্রায়ই এমন ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সকাল দুপুর সন্ধ্যা কিংবা রাত কিশোর গ্যাংয়ের আতঙ্কে থাকতে হচ্ছে শহরবাসীকে। গ্যাংয়ের মহড়াই নয়, সম্প্রতি জেলায় বেড়েছে চুরি ডাকাতিও। গত 26 ফেব্রুয়ারি রাতে শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাত দল লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকার। 7-8 জনের ডাকাত দল আমার ছোট ভাই ঘরের দরজা ভেঙে আমার পার্টিশন ভেঙে দিকে ঢুকে, তখন আমি ও ডাকাত বলে চিৎকার করলাম। তখন আমার ছোট বললো যে আপনার বাবা চিৎকার করেন না, আমরা মাইরে ফেলিব। চুরি ডাকাতি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ নানা অপরাধে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী। হবিগঞ্জে কিশোর গ্যাং যেভাবে বাড়ছে, প্রকাশ্যে অস্ত্র টস্ত্র নিয়ে যারা যেভাবে ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। এখানে যে পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতে চায় না, মহিলারা সন্ধ্যা করে ঘর থেকে বের হয় না। সচেতন মহল বলছে পুলিশের তৎপরতা সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গেছে। এর সুযোগে বিপদগামী হচ্ছে কিশোররা, জড়িয়ে পড়ছে অপরাধে। এইগুলি আসলে একটা শহরকে নষ্ট করার জন্য যথেষ্ট, একটা শহরের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। সেই ক্ষেত্রে আমি আশা করব তাদের পিতামাতারাও এই ব্যাপারে উদ্যোগী হবেন এবং পাশাপাশি প্রশাসন কঠোরভাবে এইগুলো দমন করবে। তবে পুলিশের দাবি অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে, দ্রুতই অপরাধীদের আনা হবে আইনের আওতায়। আমাদের কার্যক্রম থেমে নেই, আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়টি অনুধাবন করেছি এবং আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রম সেটি চলমান আছে। আমরা ফুটেজ কালেক্ট করা এবং জিজ্ঞাসাবাদ করা এবং আমরা এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জেলাবাসীর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। নানা বাধা জয় করে নাটোর 1 আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। দীর্ঘ 1.5 যুগ পর বাবার নির্বাচনী আসন রাজকীয়ভাবে পুনরুদ্ধার করেছেন তিনি। শুধু তাই নয়, 2 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছেন দায়িত্ব। এমন প্রাপ্তিতে আনন্দিত এলাকাবাসী সহ তার সমর্থকরা। যমুনা টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নানা প্রতিবন্ধকতা জয় আর নানা উন্নয়ন ভাবনার কথা।
প্রতিপক্ষের চাপ, তৃণমূলের বিরোধ আর নানা বাধা পেরিয়ে নাটোর 1 আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। উত্তরাঞ্চলের সর্বকনিষ্ঠ এই সংসদ সদস্যকে নিয়ে উচ্ছ্বাস তার নির্বাচনী এলাকায়। দলীয় মনোনয়ন পেলেও শুরুতেই নানা বাধা অতিক্রম করতে হয় পুতুলকে। স্বতন্ত্র প্রার্থী হয়ে আপন বড় ভাই রাজন ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সহ জামায়াত প্রার্থী ভোটের মাঠে শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এরপর সাইবার বুলিং সহ নানা ষড়যন্ত্র মোকাবেলা করে লালপুর বাগাতিপাড়ায় গড়ে তোলেন ধানের শীষের দুর্গ। ডেফিনেটলি অনেক ধরনের স্ট্রাগল ছিল, তারপরেও যেহেতু আমাদের এবার নারী প্রার্থী কম ছিলেন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এই কম প্রার্থীর মধ্যে আমি একজন ছিলাম, তো আমার হার্ডেলটাও অনেক বেশিই ছিল, আপনারা দেখেছেন শুরু থেকে এই পর্যন্ত। তবে আমার ভেতরে একটা কনফিডেন্স ছিল যে আমি যদি মাঠে কাজ করি, আমি যদি জনগণের কাছে যেতে পারি, মানুষের আস্থা আমি অর্জন করতে পারবো। নির্বাচনে জিতে দীর্ঘ 1.5 যুগ পর বাবার আসন রাজকীয়ভাবে পুনরুদ্ধার করেন তিনি। শুধু তাই নয়, মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পান তিনি। এখন ইস্তেহারে দেওয়া প্রতিটা প্রতিশ্রুতি দায়িত্বশীলতার সাথে পালন করতে চান পুতুল। যতগুলো ওয়াদা আমি মানুষকে করেছি নির্বাচনকে নিয়ে, যেগুলো বলার কারণে মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি প্রতিটা কথা, প্রতিটা আমার ওয়াদা তাদেরকে আমি পালন করতে চাই, পালন করবো ইনশাআল্লাহ। সে মোতাবেক কাজও করেছি ইতিমধ্যে। ফারজানা শারমিন পুতুল বলেন, সারা দেশে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষা গ্রহণে নারীরা যাতে দেশ ছেড়ে বিদেশেও যেতে পারে, সেই আগ্রহ ও বিশ্বাস সৃষ্টিতেও কাজ করা হবে বলেও জানান তিনি। নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাটা হচ্ছে আমার মেইন টার্গেট থাকবে, কারণ একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যদি একজন নারী হন, তাহলে পুরো পরিবারটা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। প্রচুর কর্মক্ষম নারী আছেন, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে এটা আমার এলাকাও উন্নত হবে, তারাও উন্নত হবে। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে 2 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয় আনন্দিত এলাকাবাসী। নিজ কর্মদক্ষতায় দেশের উন্নয়নে পুতুল বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এমনটাই আশাবাদ তাদের। পুতুল আপু প্রতিমন্ত্রী হওয়াতে আমরা অনেক খুশি। লালপুর বাগাতিপাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরেই চলছে ঈদের আনন্দ। আমরা সবাই অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা আশা করি তার হাত ধরে এলাকা সহ দেশের বিভিন্ন উন্নয়ন সংগঠিত হবে। আমরা আশা রাখি জনাব তারেক রহমানের যে উন্নয়নের ধারা, তিনি সেটা বজায় রাখতে নাটোর তথা সারা বাংলাদেশে উন্নয়নের ধারা বজায় রাখবেন। পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় দেশের উন্নয়নের পাশাপাশি নাটোরের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ইফতারে কারো পছন্দ ঐতিহ্যবাহী ছোলা, পেঁয়াজু, আলুর চপ, আবার কারো পছন্দ কাবাব, চাপ, টিক্কা, হালিম, মেজবানির মতো বাহারি আইটেম। স্বাদ ও রুচিতে পরিবর্তন আনতে নিত্য নতুন খাবার যোগ হয় মেনুতে। রোজাদারদের চাহিদা যখন এমন, তখন চট্টগ্রামে ইফতার বাজারে আয়োজন হয় বৈচিত্র্যময়। দুপুরের পর থেকেই হোটেল রেস্টুরেন্টে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়, যা চলে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। রমজান মানেই ইফতারের প্লেটে ছোলা, পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি। মোটা দাগে এসব খাবারই বেশিরভাগ রোজাদারের ইফতারের মূল অনুষঙ্গ। ভাজাপোড়া খাবার নিয়ে স্বাস্থ্য সচেতনদের উদ্বেগ থাকলেও রোজাদারদের পছন্দের তালিকায় এখনও খাবারগুলোর জায়গা উপরের দিকেই। কেন জানি ছোলা পেঁয়াজগুলো না খেলে আমাদের মনে হয় যে ইফতারি হয় নাই। স্টিল ট্রেডিশনাল এই জিলাপি, হালিম, দ্যাটস ইট। এখনো নতুন কিছু আসতে পারেনি। আগের যে আমাদের ঐতিহ্য, ওটাতেই আমরা আছি এখন পর্যন্ত। লাইক আপনার পেঁয়াজু, ছোলা, এই টাইপের গুলাই। তবে দিন দিন পাল্টাচ্ছে মানুষের স্বাদ ও রুচি। ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি চিকেন ফ্রাই, গ্রিল চিকেন, কাবাব, চাপ, টিক্কা, শর্মা, বিরিয়ানি ও মেজবানির মতো খাবারও জায়গা করে নিচ্ছে ইফতারের প্লেটে। এছাড়া হরেক রকমের হালিম, বাহারি জিলাপির পাশাপাশি রাবড়ি ও মাহালাবিয়ার মতো নতুন খাবারেরও কদর বাড়ছে। জিলাপির সাথে রাবড়িটা খুবই ম্যাচ করে, কম্বিনেশনটা ভালো, আর এটা ওভার সুইটি না আর কি। একসাথে টেস্ট করার মজাটা আলাদা। নতুন আইটেম হিসেবে সবাই ইউজ করতেছে, তবে ভালো লাগলে একটু রুচি চেঞ্জ করছে আর কি। সবগুলো খাই, কিন্তু নতুন নতুন আইটেমগুলো ভালো লাগে আর কি। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় রেখে হোটেল রেস্টুরেন্টগুলো চিরাচরিত এবং ট্রেন্ডি খাবারের পাশাপাশি সেট মেনু রাখছেন ইফতারের আইটেমে। মানুষে নিচ্ছে, খাচ্ছে, পছন্দ করছে, মানুষ কমেন্ট করছে, আমাদের সেটাই ভালো লাগছে। এটা আমাদের বড় প্রাপ্তি। চিটং এখন সব কিছুর একটু নতুনভাবে নতুন কিছু আইটেম অ্যাড করে কাস্টমারদের পছন্দ অনুযায়ী সার্ভ করার চেষ্টা করা হচ্ছে। ফুড লাভারদের জন্য এক ছাদের নিচে সব ধরনের খাওয়া নিয়ে এসেছে এবং মেক শিওর করেছি সবগুলি যেন অথেন্টিক টেস্টের হয়।
জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ময়মনসিংহে জেলা পর্যায়ে শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে ছিল এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে রিডিং প্রতিযোগিতা, গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই এবং শিক্ষকবৃন্দের সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। বিশ্ব মানচিত্রে মাত্র 34 কিলোমিটার চওড়া একটি সরু জলপথ, যা পুরো পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করে। এই হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি গেটওয়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জেরে এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে তৈরি হচ্ছে ব্যাপক অস্থিরতা। মানচিত্রের দিকে তাকালে মধ্যপ্রাচ্যের একটি সরু জলপথ আপনার নজর কাড়বে। এটি হলো হরমুজ প্রণালী। লম্বায় প্রায় 167 কিলোমিটার হলেও এর সবচেয়ে সরু অংশটি মাত্র 34 কিলোমিটার চওড়া। এর একদিকে পারস্য উপসাগর এবং অন্যদিকে ওমান উপসাগর হয়ে আরব সাগরকে যুক্ত করেছে। ছোট এই জলপথটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি গেটওয়ে। এই প্রণালীর সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে ইরান এবং ওমান। তবে এর নিরাপত্তার সাথে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ভাগ্য জড়িত। অন্যদিকে আমদানিকারক হিসাবে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় পরাশক্তিগুলো এই পথের উপর চরমভাবে নির্ভরশীল। বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর এই অঞ্চলের সার্বক্ষণিক নজরদারি চালায়, যা একে একটি ভূ রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে পরিণত করেছে। বিশ্ব অর্থনীতিতে হরমুজ প্রণালীকে লাইফলাইন বলা হয়। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 20 থেকে 30% এই পথ দিয়েই ট্যাঙ্কারে বহন করা হয়। প্রতিদিন গড়ে প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল এবং কাতারে বিশাল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এই সরু পথটি পাড়ি দেয়। বর্তমানে হরমুজ প্রণালী অত্যন্ত সংবেদনশীল এবং উত্তপ্ত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ এবং লোহিত সাগরে অস্থিরতার কারণে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। যদিও সৌদি আরব এবং আমিরাত পাইপলাইনের মাধ্যমে বিকল্প পথ তৈরির চেষ্টা চলছে, কিন্তু হরমুজের বিশাল সক্ষমতার বিকল্প এখনও তৈরি হয়নি। যুদ্ধের কারণে চরম অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার। বিশ্লেষকদের সংখ্যা, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তেলের দাম $100 মাইল ফলক ছাড়িয়ে যেতে পারে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। ইরানের সাথে যুদ্ধ শুরু হতে না হতেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 3টি F-15 ফাইটার জেট ধ্বংসের খবর সামনে এসেছে। মার্কিন MQ-9 রিপার ড্রোন ধ্বংসেরও দাবি করেছে তেহরান। এছাড়াও মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলায় ক্রমেই বাড়ছে যুদ্ধের ব্যয়। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সরাসরি প্রভাব মার্কিন নাগরিকদের ওপর পড়বে বলে মত সমর বিশ্লেষকদের। মাঝ আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ছে মার্কিন F-15 যুদ্ধবিমান। কুয়েতের আকাশসীমা পার হওয়ার মুহূর্তে যুদ্ধবিমানটি ভূপাতিত করার দাবি ইরানের। কোনো রকমে বেঁচে ফেরেন পাইলট। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, যুদ্ধের ময়দানে এরকম 3টি F-15 ফাইটার জেট খুইয়েছে যুক্তরাষ্ট্র। আকাশ যুদ্ধের ইতিহাসে অন্যতম সফল যুদ্ধবিমান হিসেবে মনে করা হয় এই মার্কিন ফাইটার জেটকে। শব্দের গতির চেয়ে 2.5 গুণের বেশি গতিতে ছুটতে সক্ষম এই যুদ্ধবিমান একবার জ্বালানি ভরে পাড়ি জমাতে পারে 5,500 কিলোমিটারেরও বেশি দূরত্ব। অত্যন্ত কার্যকর এই ফাইটার জেটের দামও তাই আকাশ ছোঁয়া। এক একটির মূল্য $9.5 কোটি মার্কিন ডলারেরও বেশি। এছাড়া মার্কিন বিমান বাহিনীর MQ-9 রিপার ড্রোনও ধ্বংসের দাবি করেছে ইরান। আধুনিক যুদ্ধে শত্রুপক্ষের ওপর নজরদারি এবং হামলা চালাতে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এটির মূল্যও কম নয়, এক একটির দাম প্রায় $3 কোটি। এদিকে অপারেশন ফতে খাইবারের আওতায় মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে। তাছাড়া দামি যুদ্ধবিমান, বিশালদেহী রণতরী, অত্যাধুনিক ড্রোন আর মিসাইল হামলা চালাতে প্রতিদিনই মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। সব মিলিয়ে আগামী 1 সপ্তাহ যুদ্ধ চললে যুক্তরাষ্ট্রের প্রায় $5,000 খরচ হতে পারে বলে ধারণা সমর বিশ্লেষকদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এ ছিল যমুনা নিউজে। পরের ঘন্টা খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।